সকলকে রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল কোয়েশ্চেন পেপার 3 হুগলি কলেজিয়েট স্কুল। আজকে আমরা আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি কোয়েশ্চেন নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের কোয়েশ্চেন কি আছে। একের দিকে যে কোয়েশ্চেনটা আছে, প্রথমত যেটা ইতিহাস বাদে ভারতে সব আছে, উক্তিটি করেছেন কে? তাহলে এখানে অপশন কি আছে? না ইবন বতুতা, আব্দুর রাজ্জাক আল বিরুনি, আর কে? না মার্কো পোলো। প্রত্যেকে এরা কি? না পর্যটক, এরা ভারতে এসেছে। তো এই উক্তিটা যিনি করেছেন সে কে? তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি উক্তিটি যিনি করেছেন তিনি হলেন কে? না অল বিরুনি। এই অল বিরুনি, এই অল বিরুনি কে ছিলেন? না জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, দার্শনিক এবং পর্যটক। তিনি ভারতে আসছেন খ্রিস্টীয় একাদশ শতকে এবং তার যে গ্রন্থটার নাম কিতাব উল হিন্দ। তার যে উপাধিটা ছিল, যেটা সাধারণত আমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ফাদার অফ মডার্ন জিওডেসি। ফাদার অফ মডার্ন জিওডেসি। তাহলে আমাদের এখানের ইতিহাস বেদে ভারতের সব আছে উক্তিটি করেছেন কে? না অল বিরুনি। তাহলে আমরা কি এরপর আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। দ্বিতীয় কোশ্চেন যেটা আছে, মার্কো পোলো এর মতে ভারতের কোন স্থানটি হীরের জন্য বিখ্যাত ছিল? তাহলে মার্কো পোলো কোথাকার পর্যটক ছিলেন? না ইতালির। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিল? না ইতালির যে ভেনিস শহর, সেখানে তিনি কিনা জন্মগ্রহণ করেছিল। তার ডাক নাম কি? মিলিওয়ান। তার ডাক নাম, এর ডাক নাম কি? না মিলিওয়ান। এই মার্কো পোলো মতে ভারতের কোন স্থানটি হীরের জন্য বিখ্যাত ছিল? এখানে কি দেওয়া আছে? কৈলম, কাশ্মীর, বাংলা, গোলকোন্ডা। তাহলে যেটা হচ্ছে বিখ্যাত ছিল সেটা হলো গিয়ে কি? না গোলকোন্ডা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল? গোলকোন্ডা। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাব। 3 তে কি কোয়েশ্চেনটা আছে দেখে নেওয়া যাক। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? আগে ইবন বতুতা কে ছিলেন? না ইবন বতুতা ছিলেন একজন পর্যটক। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না আফ্রিকার মরক্কো দেশের তানজিয়া শহর। এবং এই আফ্রিকা মরক্কো থেকে তিনি কি, মরক্কো শহর থেকে তিনি কি ভারতে পরিভ্রমণে আসছেন। তাহলে তিনি কার সময়কালে আসছে এটা আমাদের প্রশ্ন। কিন্তু আমরা পরীক্ষায় সাধারণত তার যে গ্রন্থটা সেটা পরীক্ষায় আসে। তার গ্রন্থটার নাম আমরা একটু জেনে নেব। কি? কিতাবুল রিহলা। তার গ্রন্থটার নাম কি? কিতাব উল রিহলা। এটা হলো গিয়ে তার কি? না গ্রন্থ। এরপরে এখানে দেয়া আছে তিনি কার সময়কালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, না গিয়াসউদ্দিন তুগলক? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। তিনি কার সময়কালে ভারতে এসেছেন ইবন বতুতা? মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি ভারতে আসেন। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাব।
কোয়েশ্চেন নাম্বার 4 এ কি আছে কোয়েশ্চেনটা যেটা আছে দেখে নেব একটু। আব্দুর রাজ্জাক ভারতের কোন সাম্রাজ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন? তাহলে আব্দুর রাজ্জাক কি না একজন পর্যটক। তিনি কি কোথা থেকে আসছে? পারস্য থেকে। পারস্যের হিরাট শহরে তিনি কি জন্মগ্রহণ করেন এবং তিনি যে ভারতে আসছেন, ভারতে আসার সময়কালে তিনি যে জায়গাটার বা যে রাজ্যটার তিনি মানে প্রশংসা করেছিলেন সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কোন জায়গা বা রাজ্যের নাম? না বাহামনি, দিল্লি, বিজয়নগর, মালব। তাহলে তিনি যে সাম্রাজ্যটার মানে প্রশংসা করেছিলেন সেটা হলো গিয়ে কি না বিজয়নগর। আমরা জানি বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করে হরিহর বুক্ক ১৩৩৬ খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে। তাহলে সেই বিজয়নগর রাজ্য কিন্তু কি করেছিল? সেই সাম্রাজ্যটা তিনি প্রশংসা করেছিলেন। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 5 এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এ যেটা আছে কোয়েশ্চেনটা ফ্রাঁসোয়া বার্নিয়ে পেশায় ছিলেন একজন কি? তাহলে এরা সকলেই যে হচ্ছে বার্নিয়ে, লাভার্নিয়ে, ইভন বুলতা সবাই পর্যটক হিসেবে ভারতে আসছেন। কিন্তু তার পেশায় তিনি কি ছিলেন? তিনি কোথা থেকে আসছেন আগে জানতে হবে। তিনি আসছেন হচ্ছে ফ্রান্স থেকে। তিনি একজন ফরাসি পর্যটক ছিলেন এবং তিনি সাথে, সাথে কি ছিলেন? মানে পেশায়, পেশায় তিনি একজন কি ডাক্তার না চিত্রশিল্পী না ব্যারিস্টার না ব্যবসায়ী? চিত্রশিল্পী হবেনি কোনদিনও, ব্যারিস্টার হবেইনি, ব্যবসায়ীও হবেনি। তাহলে পড়ে রইল কি? ডাক্তার। তাহলে তিনি পেশায় একজন কি ছিলেন? না ডাক্তার। তাহলে আমাদের কি হলো? কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ যাবো। কোয়েশ্চেন নাম্বার 6 এ যে কোয়েশ্চেনটা আছে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? তাহলে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলে সেটা তো আমরা জানি। আর বলার কিছু নেই আলাদা করে। তাহলে আমির খসরুকে কি বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি। তাকে কাওয়ালির জনকও বলা হয়। তারপরে তার গ্রন্থ কিরানুস সাদাইন, তুগলকনামা এগুলা কি? না আমির খসরুর হচ্ছে গ্রন্থ। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7 এ যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু আমরা দেখে নেব। ত্রিনাদপি শুনিচেন তরীর সহিষ্ণু সহিষ্ণুয়া এটি কার বাণী? তা শ্রী চৈতন্য, জীব গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ না সনাতন গোস্বামী? ভালো করে আমাদেরকে কোয়েশ্চেনটা আরেকবার পড়তে হবে। ত্রিনাথ দপি শুনিচেন তরোরিব সহিষ্ণুয়া এটি কার বাণী? এটা শ্রী চৈতন্য না কৃষ্ণদাস কবিরাজ না জীব গোস্বামী না সনাতন গোস্বামী? এটা যিনি করেছিলেন তিনি হলো শ্রী চৈতন্য। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল? শ্রী চৈতন্য। এরপরে আমরা একটা ক্রম আছে যে ক্রমটা কি আমরাকে পরপর ক্রোনোলজিক্যালি ওয়াইজ সাজাতে হবে। এটা ৮ নাম্বার কোয়েশ্চেন নাম্বার 8 এ আছে যে কোয়েশ্চেনটা এটা আপনাকে দেখতে হবে। যে পরপর যে মানে ভক্তিবিধি যারা সাধক তাদের আমরা ক্রমটা দেখব পরপর কারা ছিলেন। তাহলে এখানে দেওয়া সঠিক ক্রমটি চিহ্নিত করতে বলা হয়েছে। এরপরে এখানে দেওয়া হচ্ছে রামানুজ, গুরু নানক, কবির, মীরাবাই। এই ক্রমটা তো হবেই নি। দ্বিতীয়ত কি আছে বিয়ে? রামানুজ, কবির, গুরু নানক, মীরাবাই। সি এ কি আছে? গুরু নানক, রামানুজ, কবির, মীরাবাই। আর ডি এ কি আছে? কবির, রামানুজ, গুরু নানক, মীরাবাই। তাহলে আমাদের এখানে সঠিক হবে কি? না প্রথমে আপনাকে দেখতে হবে রামানুজ কোথায় আছে? রামানুজ আছে। তারপর দ্বিতীয়ত কি আছে? কবির। তারপরে ৩ নম্বরে গুরু নানক আর লাস্টে হবে মীরাবাই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। রামানুজ, কবির, গুরু নানক, মীরাবাই। এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নম্বর 9 এ। কোয়েশ্চেন নম্বর 9 এ যে কোয়েশ্চেনটা আছে সেটা একবার আমরা কি না দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 9 এ যে কোয়েশ্চেনটা আছে শ্রী চৈতন্য কার কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন? তাহলে অপশন এ তে জগন হরিদাস আছে, বি তে নিত্যানন্দ আছে, সি তে কেশব ভারতী আছে আর হচ্ছে ডি তে জীব গোস্বামী। তাহলে জগন হরিদাস হবে না, নিত্যানন্দ হবে না আর জীব গোস্বামীও হবে না। তাহলে পড়ে রইল কে? কেশব ভারতী। তাহলে তিনি কি না শ্রী চৈতন্য যার কাছে সনাতন ধর্মের দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন তিনি হলেন কে? না কেশব ভারতী। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কেশব ভারতী। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 10 এ যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। বিবৃতি দেওয়া আছে। মানে এখানে বিবৃতিটা দেখতে হবে আমাদেরকে। ভক্তিবাদ ভারতের সমাজে জাতিভেদ প্রথাকে দুর্বল করতে সাহায্য করেছিল। তাহলে এটা কি? বিবৃতি নাম্বার 1 এখানে দেওয়া হয়েছে।
কি দেওয়া আছে? ভক্তিবাদ ভারতের সমাজে জাতিভেদ প্রথাকে দুর্বল করতে সাহায্য করেছিল এবং ২ কি না ভক্তি আন্দোলনের ফলে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি পায় এবং ৩ এ দেয়া আছে ভক্তিবাদের ফলে আঞ্চলিক ভাষায় সাহিত্য ও ভক্তিগীতি রচনার প্রসার ঘটে। তাহলে ভক্তিবাদ ভারতের সময় জাতিভেদ প্রথাকে দুর্বল করতে সাহায্য করেছিল। একদম সত্য, সত্য। তাহলে দ্বিতীয়ত কি? ভক্তি আন্দোলনের ফলে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি পায়। একদম সত্য। তারপরে কি? ভক্তিবাদের ফলে আঞ্চলিক ভাষায় সাহিত্য, ভক্তিগীতি রচনার প্রসার ঘটে। এটাও সত্য। তাহলে যেখানে আমাদের ৩ টাই সত্য হবে যে অপশনটাতে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের কোনখানে আছে অপশনটা? অপশন নাম্বার সি। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, সঠিক অ্যান্সার। এরপরে আমরা কোয়েশ্চেন নম্বর 11 এ যাব। 11 এ কি কোয়েশ্চেনটা আছে দেখতে হবে আমাদেরকে। ভারতে সুফিবাদ উত্থানের অন্যতম প্রধান কারণ ছিল কি? তাহলে সুফিবাদ যে কারণে তার উত্থান ঘটেছিল সে কারণটা আমাদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমত এতে কি আছে? রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ, কঠোর ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা, প্রেম, মানবতা, সহনশীলতার বার্তা প্রচার, সামরিক শক্তির মাধ্যমে ধর্মপ্রচার। তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে ভারতের সুফিবাদ যে কারণটার জন্য তার উত্থান ঘটেছিল সেটা হবে গিয়ে কি? না প্রেম, মানবতা ও সহনশীলতার বার্তা প্রচার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি। যে কোন কারণটার জন্য উত্থান ঘটেছিল ভারতের সুফিবাদের সেটা হচ্ছে প্রেম, মানবতা, সহনশীলতার বার্তা প্রচারের জন্য। তাহলে আমরা 11 কোয়েশ্চেনটার যেটা অ্যান্সার সেটা পেয়ে গেলাম। এখন আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 12 এ। কোয়েশ্চেন নাম্বার 12 এ যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদেরকে কি করতে বলা হয়েছে? না বলা হয়েছে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে মেলানোর কথা বলা হয়েছে। তাহলে আমরা কি প্রথমত মেলাবো কি? যে নামগুলো এখানে দেওয়া আছে তারা কোন সম্প্রদায় বা হচ্ছে সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন সেগুলো আমাদেরকে কি না চিনতে হবে। নিজামুদ্দিন আউলিয়া। আমরা সকলেই জানি নিজামুদ্দিন আউলিয়া কোন ইয়েতে ছিল তিনি? নিজামুদ্দিন আউলিয়া? আমরা জানি সকলেই নিজামুদ্দিন আউলিয়া চিশতি। যদি হয় তাহলে আমাদের শেখ জালালউদ্দিন তাবরিজি কি হবে? না সুহরাওয়ার্দী। আর হচ্ছে মোহাম্মদ গাউস তিনি কি হবে? না সাত্তারি সিলসিলা এবং অমৃত কুণ্ড তিনি হিন্দু যোগা বা যোগ দর্শন। তাহলে এই যে ক্রমটা যেটা হচ্ছে মিলানো হলো এটা আমাদেরকে কোন অপশন আছে এভাবে সেটা আমাদেরকে দেখতে হবে। যে নিজামুদ্দিন আউলিয়া ১ এর কি এ, তাহলে ১ এর ২ এর ডি, ৩ এর কি হয়ে গেল? না বি আর ৪ এর কি? না সি। তাহলে অপশন নাম্বার এ আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 13 এ যাব। কোয়েশ্চেন নাম্বার 13 যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে একবার। সুফিবাদের প্রভাবে ভারতের সমাজ ও সংস্কৃতিতে কোন পরিবর্তনটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? তাহলে সুফিবাদের প্রভাবে ভারতের সমাজ ও সংস্কৃতিতে কোন পরিবর্তনটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? জাতিভেদ প্রথার বিকাশ, না ধর্মীয় সহিষ্ণুতা, না সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসার, না শুধুমাত্র রাজকীয় সংস্কৃতির বিকাশ? না এটা কি হবে? না সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসার। তাহলে আমাদের 13 এর উত্তর কি হয়ে গেল? না অপশন নম্বর সি, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসার। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 14 এ। কোয়েশ্চেন নাম্বার 14 এ যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। যে বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয়? বিজয়নগর সাম্রাজ্য আমরা জানি কবে প্রতিষ্ঠা হয়। তাহলে বিজয়নগর সাম্রাজ্য আগে আমাকে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিল? হরিহর ও বুক্ক। তাহলে বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তুঙ্গভদ্রা নদীর তীরে। তাহলে বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে ছিল? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্ক। এরপরে কোন নদীর তীরে এই সাম্রাজ্যটি গড়ে উঠেছিল? তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য। এরপর কবে প্রতিষ্ঠা হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য? সেটা এখানে অপশন দেওয়া আছে 1334,
1337, 1335, 1336। তাহলে বিজয়নগর মানে সাম্রাজ্য যেটা এক্সাক্টলি যে মানে সালে বা কিছু মানে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে অপশন নাম্বার ডি 1336 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্য কি না বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল 1300 কত না 36 খ্রিস্টাব্দে। কোন নদীর তীরে? তুঙ্গভদ্রা নদীর তীরে। এবং কারা প্রতিষ্ঠা করেছিল? হরিহর বুক্ক। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 15 এ। কোয়েশ্চেন নাম্বার 15 এ যে কোয়েশ্চেনটা আছে বিবৃতি নাম্বার 1 বাহামানি সাম্রাজ্যের প্রধানমন্ত্রীকে বলা হয় ওয়াজির-ই কুল। একদম। এটা কোনো দ্বিধা নেই, একদম সঠিক। এটা সত্য। এরপরে বিবৃতি 2 বাহামানি সাম্রাজ্যে আমির-ই-জুমরা হলো বিচারক। ভুল। এটা কোনদিনই হবে না। এটা হচ্ছে মিথ্যা। বিবৃতি নম্বর 3 বাহামানি সাম্রাজ্যের বিদেশ মন্ত্রীকে বলা হতো ওয়াজির আশরাফ। এটা সত্য একদম। তাহলে কোন অপশনে এটা রয়েছে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। সত্য, মিথ্যা, সত্য। সত্য, মিথ্যা, সত্য। অপশন নম্বর এ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে আমাদের 15 নম্বর কোয়েশ্চেনটা উত্তর আমরা কি না পেয়ে গেলাম। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 16 এ যাব। কোয়েশ্চেন নাম্বার 16 এ যে কোয়েশ্চেনটা রয়েছে দেখে নিতে হবে। বিবৃতি নম্বর 1 বিজয়নগরে সমাজে নারীরা উচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ছিলেন। বিবৃতি নম্বর 1 এবং বিবৃতি নম্বর 2 যেটা আছে বিদেশি পর্যটকরা বিজয়নগরে দেবদাসীদের ষষ্ঠ চরিত্রা বলে অভিহিত করেছেন। তাহলে এই যে দুটো বিবৃতি আছে, দুটো বিবৃতি একে অপরের কি কারণ? না একটা সত্য একটা মিথ্যা, না ১ এবং ২ পরস্পর বিরোধী। মানে এই দুটো মানে বিজয়নগরের সমাজে নারীরা উচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ছিল। এটা একটা বাক্য সেন্টেন্স দেওয়া আছে, কিন্তু এটার সঙ্গে দ্বিতীয়টা কি পরস্পরেরা বিরোধী। কেননা বিদেশি পর্যটকরা বিজয়নগরের দেবদাসীদের ভ্রষ্ট চরিত্রা বলে অভিহিত করেছেন এবং এ এবং মানে ১ এবং ২ পরস্পর এটা কিন্তু কি না বিরোধী। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 17 এ যে কোয়েশ্চেনটা রয়েছে। সঠিক পরিভাষা সহ চার্ট ডায়াগ্রামটি পূর্ণ করতে হবে। আমাদের একজন শাসককে দেয়া আছে। তিনি যে মন্দির নির্মাণ করেছিলেন তার মধ্যে দুটো মন্দির তার নামে নির্মাণের মানে ছকের মধ্যে করে দেওয়া আছে। যে তিনি কৃষ্ণদেব রায় মানে কৃষ্ণসাই মন্দির এবং হাজাররাম মন্দির নির্মাণ করেছিলেন এবং তার সঙ্গে তিনি আরেকটা মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দিরটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এই কৃষ্ণদেব রায় কি কোন বংশের রাজা ছিলেন? তুলুপ বংশের রাজা ছিলেন ইনি। তুলুপ বংশের। তার গ্রন্থটার নাম কি? তার একটা গ্রন্থ ছিল আমুক্ত মাল্যদ। তার গ্রন্থটার নাম আমুক্ত মাল্যদ। তার গ্রন্থটার নাম কি? না আমুক্ত মাল্যদ। এটা কোন ভাষায় লেখা? তেলেগু। তার আরেকটা গ্রন্থ ছিল সেটা হচ্ছে জাম্বাবতী কল্যাণম। কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেন রয়েছে যে কৃষ্ণদেব রায় কৃষ্ণসাই মন্দির মানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এখানে কোন মন্দিরটা তিনি আরো নির্মাণ করেছেন আরেকটা? বিঠল সাই মন্দির, না বিঠবা মন্দির, না ভেঙ্কটেশ্বর মন্দির, না শ্রী মানে চৈতন্য সাই মন্দির। তাহলে এখানে যেটা অ্যান্সার আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে বিঠল সাই মন্দির। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল? অপশন নাম্বার এ বিঠল সাই মন্দির। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার কি না 18 এ চলে যাব। না আমুক্ত মাল্যদা। আমুক্ত মাল্যদা কোন ভাষায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থ? তাহলে এটা আমি আগে আলোচনা করেছি কৃষ্ণদেব রায় বলার সময়কালীন। তাহলে আমুক্ত মাল্যদার হচ্ছে কৃষ্ণদেব রায়ের একটি কি গ্রন্থ রাষ্ট্রতত্ত্ব বিষয়ক। এটা তিনি মানে তেলেগু ভাষায় রচনা করেছিলেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল তেলেগু। এরপরে আমরা 19 এর যে কোয়েশ্চেনটা আছে স্তম্ভ মেলাও সেটা একটু আমরা দেখে নেব। তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমাদেরকে এখানে মেলানোর কথা বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে এখানে দেওয়া আছে বেরার, আহমদনগর, গোলকোন্ডা, বিজাপুর। তাহলে এই যে
প্রত্যেকটা বাহামা রাজ্যকে ভেঙে যে রাজ্যগুলো স্বাধীন রাজ্যগুলোর মানে অস্তিত্ব আমরা লক্ষ্য করি, তার মধ্যে যে ৪ টা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ৪ টার সঙ্গে কোন, কোন মানে এই যে এই বংশগুলোর মিল রয়েছে, সেগুলো আমাদেরকে মেলাতে হবে। এবার বেরার, বেরার কি হবে আমাদের? আহমেদনগর কি হবে? গোলকোন্ডা কি হবে? আর বিজাপুর। তাহলে বেরার কি? না ইমাদ শাহী। আর বিজাপুর আদিল শাহী। এটা হয়ে গেল। এবার আহমদনগর নিজাম শাহী আর গোলকোন্ডা কুতুব শাহী। তাহলে এই ক্রমটা যেখানে রয়েছে সেটা আমাদের অ্যান্সার। এবার আমরা দেখে নেব যে এর ডি, এর ডি কোথায় আছে? এর ডি ২ এর সি, ২ এর সি ৩ এর বি, ৩ এর বি আর ৪ এর এ। তাহলে অপশন নাম্বার বি আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 20 তে যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা দেখে নেব। এটাতে কি রয়েছে যে গুণরাজ খাঁ উপাধিটি পান কে? তাহলে এখানে অপশন আছে জ্ঞান দাস, গোবিন্দ দাস, বিজয় বসু আর মালাধর বসু। জ্ঞান দাস হবে না, কেটে দাও। গোবিন্দ দাসও হবে নি আর বিজয় বসু হবে না। তাহলে পড়ে রইল কি? মালাধর বসু। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কি? মালাধর বসু হচ্ছে গুণরাজ খাঁ উপাধিটি পান। তাহলে এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 21 এ চলে আসবো, বিবৃতি যেটা রয়েছে। ঔপনিবেশিক শাসন নতুন বিশ্বে দাসপ্রথার বিস্তার ঘটায়। কারণ ইউরোপীয় কৃষি ও খনি শিল্পে সস্তা শ্রমের প্রয়োজন ছিল। তাহলে নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? তাহলে প্রথমটা আমি জানতে হবে বিবৃতিটা উপনিবেশিক শাসন নতুন বিশ্বে দাস প্রথার বিস্তার ঘটায়। এটা তো একদমই ঠিক। ইউরোপীয় কৃষি ও খনি শিল্পে সস্তা শ্রমের প্রয়োজন ছিল। এটাও ঠিক। এরপরে আমাদেরকে যে সঠিক এই বিবৃতিটার ১ম যে বিবৃতিটা আছে এটার কি সঠিক কারণ? ২য় যে কারণটা রয়েছে না, আমাদের তাহলে অপশন কি হবে? এ আর উভয় সঠিক। আর হলো এর সঠিক ব্যাখ্যা, একদম রাইট। তাহলে অপশন নাম্বার এ আমাদের কি না সঠিক অ্যান্সার। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 22 তে যাব। যে 22 তে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে ভালো করে পড়তে হবে আমাদেরকে কোয়েশ্চেনটা। তাহলে একটি ইউরোপীয় শক্তি ১ম এ একটি উপকূলীয় অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করল। ধীরে, ধীরে তারা স্থানীয় শাসকদের মধ্যে বিবাদ সৃষ্টি করে রাজনৈতিক ক্ষমতা দখল করল। ওপরের ঘটনার ভিত্তিতে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক? আমাদেরকে জানতে হবে। এটি সামরিক সংস্কারের উদাহরণ, না এটি ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের একটি কৌশল, না এটি স্থানীয় শাসন শক্তিশালীকরণের প্রক্রিয়া, না সাংস্কৃতিক পুনর্জাগরণের ফল? এটা কোনটা হবে? না এটা হবে এক এটি হচ্ছে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের একটি কৌশল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। এখন আমরা কি চলে যাব কোয়েশ্চেন নাম্বার 23 তে। 23 তে যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখে নেব। এখানে যেটা দেয়া আছে যে কালানুক্রম অনুসারে বক্তব্যগুলিকে আমাদেরকে সাজাতে হবে। পরপর কোন ঘটনাটার পরে কোন ঘটনাটা হয়েছিল বা কোন বিষয়টার পরে কোন বিষয়টা এসছিল, বা এই যে এখানে যেটা দেয়া আছে যে প্রথমে যাতে ইউরোপীয় বণিকদের সমুদ্রপথে আগমন, বাণিজ্য কুঠি স্থাপন, সম্পূর্ণ উপনিবেশ স্থাপন, রাজনৈতিক প্রভাব বিস্তার। তাহলে প্রথমে আমাদের কোনটা হবে এই বিষয়গুলোর মধ্যে? তাহলে ইউরোপীয় বণিকদের সমুদ্রপথে আগমন, এটা আমরা যদি ১ ধরি, তাহলে যেহেতু ইউরোপীয় বণিকরা সমুদ্রপথে আসছে ১ নম্বর। এরপরে তারা এসে কি করবে? সাধারণত আমরা জানি না তারা এসে কি করবে? না বাণিজ্য কুঠি স্থাপন করবে। এটা হচ্ছে ২ ধরি আমরা। এরপরে কি? তারপরে কি তারা সম্পূর্ণ উপনিবেশ স্থাপন করবে? না। তারপরে তারা কি করবে? রাজনৈতিক প্রভাব বিস্তার করবে। রাজনৈতিক প্রভাব বিস্তার, এটা আমরা ৩ ধরব। আর লাস্টে আমরা কি? সম্পূর্ণ উপনিবেশ স্থাপন। এটা হবে কি? না ৪। তাহলে এইভাবে আমাদেরকে সাজাতে হবে। ১, ২, ৩, ৪ যেমন আছে। তাহলে প্রথমে আমাদের কি? ১ কোথায় আছে দেখতে হবে? ১ দেখতে হবে। ১ তারপরে কি? ১ এর পরে ২, ৪। ১, ২, ৪, ৩ লাস্টে ৩। তাহলে আমাদের অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার।
এখন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 24 এ। এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা পোর্টসমাউথের সন্ধি ১৯০৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত রাশিয়া ও কার মধ্যে? তাহলে ১৯০৫ খ্রিস্টাব্দে পোর্টসমাউথের সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হচ্ছে? রাশিয়া আর কার? জাপানের। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি হয়ে গেল? রাশিয়ার কি? জাপান। রাশিয়ার সঙ্গে কার হচ্ছে না জাপানের হচ্ছে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 25 এ। 25 যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো কোয়েশ্চেন। তাহলে মার্কেন্টাইল মূলধনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? তাহলে এই যে মার্কেন্টাইল মূলধন, এটা কথা কে বলেছিল প্রথম মার্কেন্টাইল মূলধনের? অ্যাডাম স্মিথ। এটা মনে রাখো মার্কেন্টাইল মূলধন এটা হচ্ছে কথা বলেছিল অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, স্মিথ। তার গ্রন্থটার নাম কি? অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন। দ্য ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশন তার গ্রন্থটা। এই গ্রন্থটা তিনি কি করছে? এই গ্রন্থটা তিনি কি করছেন? এই মার্কেন্টাইলবাদের কথাটা তিনি বলেন। মার্কেন্টাইল মূলধনের প্রধান বৈশিষ্ট্য কি? না, এটা সঠিক অ্যান্সার আমাদের কি হবে? যন্ত্রনির্ভর উৎপাদন? একদমই হবে না। অবাধ বাণিজ্য? হবে না। কোন ক্রমেই শ্রমিক কল্যাণ? না। তাহলে অপশন নাম্বার ডি কি আছে? রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি। তাহলে মার্কেন্টাইল মূলধনের প্রধান বৈশিষ্ট্য কি? রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হলো অপশন নাম্বার ডি। এখন আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 26 এ। যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। এমবিএনসি সন্ধি স্বাক্ষরিত হলে শ্রীলঙ্কা কার দখলে আসে? তাহলে পর্তুগালের, পোল্যান্ডের, না ফ্রান্সের, না ইংল্যান্ডের? তাহলে এমবিএনসি সন্ধি যখন স্বাক্ষরিত হয় তখন শ্রীলঙ্কা কিন্তু কার দখলে যায়? আমরা সকলেই জানি ইংল্যান্ডের। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল 26 এর কোয়েশ্চেনটার? না, ইংল্যান্ড। অপশন নাম্বার ডি। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 27 এ যাব। কোয়েশ্চেন নাম্বার 27 এ যে কোয়েশ্চেনটা আছে, ঔপনিবেশিক অর্থনীতিতে উপনিবেশগুলির প্রধান ভূমিকা কি ছিল? তাহলে ভালো করে কোয়েশ্চেনটা পড়লেই অ্যান্সারটা আমাদের কিন্তু আমরা বুঝতে পারবো সরাসরি। ঔপনিবেশিক অর্থনীতিতে উপনিবেশগুলির প্রধান ভূমিকা কি ছিল? কি হওয়া উচিত? সাধারণত কাঁচামাল সরবরাহ, প্রস্তুত পণ্যের বাজার, না শিল্প উৎপাদনের মানে শিল্প উদ্ভাবনের কেন্দ্র, না হচ্ছে স্বনির্ভর অর্থনীতি গঠন, না শ্রমিক অধিকার রক্ষা? তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? না কাঁচামাল সরবরাহ, প্রস্তুত পণ্যের বাজার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 28 এ। কোয়েশ্চেন নাম্বার 28 এ যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিউ ইকোনমিক পলিসির প্রবক্তা ছিলেন কে? তাহলে নিউ ইকোনমিক পলিসি এনইপি প্রবক্তা কে? আমরা সকলেই জানি। কে? না, ভিআই লেনিন। লেনিন কে ছিল? না, রুশ বিপ্লবের জনক কাকে কাকে জানি আমরা? এই লেনিনকে। তিনি একটা কথা বলেছিল, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 29 এ যাব। ইউরোপীয় শক্তিগুলি উপনিবেশগুলির উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত মূলত কিসের জন্য? শিক্ষা বিস্তারের মাধ্যমে, না সামরিক শক্তি প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে, না সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে, না ধর্মীয় সহনশীলতার মাধ্যমে? তাহলে ইউরোপীয় শক্তিগুলি উপনিবেশগুলির উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সবসময় কি সামরিক শক্তি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে। তাহলে এটা গেল আমাদের কি? না অ্যান্সার অপশন নাম্বার বি। এরপর আমরা যাব 30 তে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা একটু দেখে নেব। স্তম্ভ মেলানোর যে ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ। এরপরে আমাদেরকে যে বিষয়গুলো রয়েছে জাতি বৈষম্যবাদ, ঔপনিবেশিক সমাজ, নয়া সাম্রাজ্যবাদ, ইউরোপীয় শাসক গোষ্ঠী। তাহলে জাতি বৈষম্যবাদ আমাদেরকে জাতি বৈষম্যবাদ মানে প্রত্যেকটা যে দেশ তারা কি করছে নিজেদেরকে শ্রেষ্ঠ। যেমন জার্মানি, তারপরে ইংল্যান্ড, ফ্রান্স মানে প্রত্যেকের দেশ তাহলে কি করছে ইউরোপীয় যে দেশ বলো তারা হচ্ছে নিজেদের শ্রেষ্ঠত্বটাকে কি করেছিল না প্রমাণ করার চেষ্টা করছে এবং তারা দাবি করছে। তার মধ্যে আমরা জাতি বৈষম্যবাদ আমরা দেখতে পাই যেমন ইউরোপের প্রেক্ষিতে যদি বলা যায় তাহলে আমরা জাতি বৈষম্যবাদটা যদি দেখি তাহলে জাতি বৈষম্যবাদ কি ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ধারণা। এটা আমরা সকলেই জানি। এবং উপনিবেশিক সমাজ এটা কি হবে? না উপনিবেশিক সমাজ কি সামাজিক ও রাজনৈতিক বৈষম্য এটাও জানি। এটা আর ভালো করে বলার কিছু নেই। এবং নয়া সাম্রাজ্যবাদ যেটা হয়েছিল কোন প্রেক্ষিতে? অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য। আর ইউরোপীয় শাসক গোষ্ঠীর প্রশাসনিক ক্ষমতার নিয়ন্ত্রণ। এরপরে এই যে ক্রমটা যেটাতে মানে মিলবে সেটা আমাদের সঠিক অ্যান্সার। এবং জাতি বৈষম্যবাদ ১ এর এ, ২ এর ২, ৩ এর ডি আর ৪ এর সি মানে অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার।
এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 31 এ। কোয়েশ্চেন নাম্বার 31 এ যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। শিল্প বিপ্লবের আগে ইউরোপে কোন পুঁজির প্রাধান্য ছিল? বাণিজ্য পুঁজি, শিল্প পুঁজি, লগ্নি পুঁজি, মহাপুঁজি। না, শিল্প বিপ্লবের আগে আমরা ইউরোপে কোন পুঁজি, শিল্প বিপ্লব যখন হচ্ছে ইউরোপে, তখন আমরা যে পুঁজিটা মানে আমরা দেখতে পাবো প্রাধান্য, সেটা হলো গিয়ে বাণিজ্য পুঁজি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ আমাদের কি না বাণিজ্য পুঁজি। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 32 তে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমরা দেখে নেব। তাহলে ডলার সাম্রাজ্যবাদ নামে পরিচিত কোন সাম্রাজ্যবাদ? মানে অপশন এ সাম্রাজ্যবাদ, না উপনিবেশবাদ, না নয়া সাম্রাজ্যবাদ, না মার্কেন্টাইলবাদ। না, ডলার সাম্রাজ্যবাদ নামে পরিচিত সবসময় কি নয়া সাম্রাজ্যবাদ। তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 33 তে। ফারুক স্যার ফরমানকে মহাসনদ বা ম্যাগনা কার্টা অভিহিত করেছেন কে? তাহলে ফারুক স্যার ফরমান আগে কি আনতে হবে আমাদেরকে? তাহলে 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক সিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করছে না বাংলায় বাণিজ্য করার জন্য ছাড়পত্র, যেটাকে আমরা লাইসেন্স বলি, দস্তক মানে কি করছে না তারাকে দিচ্ছে, এবং কোম্পানি যখন বাংলায় মানে আসছেন ভারতে, তখন তিনি কি করছে না তারা হচ্ছে বাণিজ্য করার অধিকার পাচ্ছে, এবং তারা এসে কলকাতার কাছাকাছি 38টি গ্রামের জমিদারি কিনতে পারছে, এবং হচ্ছে মুর্শিদাবাদের টাকসাল ব্যবহার করতে পারছে। কোম্পানি যদি পণ্য কেউ চুরি করে, তাহলে বাংলার নবাব তাকে কি করবে না শাস্তি দেবেন। তাহলে এই যে বিষয়গুলো কি না এই ফারুক স্যার ফরমানে বলা হচ্ছে, এবং এই ফরমানে যেটা হচ্ছে মানে কোম্পানি হচ্ছে যেটা করেছিল সেই মানে যেটা তাদেরকে দেয়া হয়েছিল ছাড়পত্রটা, দস্তকটা, সেটা তারা অপব্যবহার করেছিল, এবং একজন ঐতিহাসিক ছিলেন যিনি হচ্ছে ওর্ম, তিনি কি করেছিল এটাকে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন। তাহলে ফারুক স্যারের ফরমানকে যদি বলা হয় যে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে কি অভিহিত করেছিলেন, তখন আমাদেরকে কি বলতে হবে? ঐতিহাসিক ওর্ম। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 34 এ যে কোয়েশ্চেনটা আছে আমরা দেখে নেব। তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। এরপরে এখানে দেয়া হচ্ছে 1700 খ্রিস্টাব্দ, 1724 খ্রিস্টাব্দ, 1664 খ্রিস্টাব্দ, 1746 খ্রিস্টাব্দ। এই সালগুলোর সঙ্গে আমাদেরকে যে বিষয়গুলো এখানে আছে, মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান হন কবে? স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠাতা কে ছিলেন? না কবে হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠা হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা, কর্ণাটকের প্রথম যুদ্ধের সূচনা। তাহলে মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান হচ্ছে কবে? না, মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান হচ্ছে 1700 খ্রিস্টাব্দে। তাহলে এটা গেল একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ের মিল। এরপরে আমরা ২ নম্বর ১৭২৪ খ্রিস্টাব্দে কি হয়? না হায়দ্রাবাদ রাজ্যটা প্রতিষ্ঠা হচ্ছে। এটা আমাদের কি মিলে গেল কি হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠা হয়? ১৭২৪ খ্রিস্টাব্দ। এরপরে অপশন 3 কি? না ১৬৬৪ খ্রিস্টাব্দে কি হচ্ছে না ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হচ্ছে। এটার সাথে এটাও মিলে গেল। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হচ্ছে ১৬৬৪ খ্রিস্টাব্দে। আর লাস্টে 4 এ ১৭৪৬ খ্রিস্টাব্দে কি হচ্ছে? কর্ণাটকের প্রথম যুদ্ধের সূচনা। তাহলে এটা আমাদের পরপর যেটাতে আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ১ এর এ, ২ এর বি, ৩ এর সি আর ৪ এর ডি। তাহলে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 35 এ। কোয়েশ্চেন নাম্বার 35 এ যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়েছে কোন আইনে? তাহলে আমরা জানি সাধারণত এই আইনগুলা মরলে মিন্টু আইন জানি কবে পাস হয়। তাহলে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন কবে পাস হয়? ভারতীয় কাউন্সিল আইনে কেমন কবে পাস হয়? হচ্ছে ১৯৫০ খ্রিস্টাব্দে ভাষা শাসন আইন কি বলা হয়েছে? তাহলে এখানে বলা হয়েছে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়েছে কোন আইনটাতে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? কোন আইনে বলা হয়েছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা? মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন। সেটা কবে হয়েছিল? ১৯১৯ খ্রিস্টাব্দে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন। এই আইনে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 36 এ। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় কাকে? মানে কোন কাকে? আমলাতন্ত্রকে, বিচার বিভাগকে, পুলিশ বিভাগকে, না সামরিক বিভাগকে? তাহলে কাকে বলা হয় ভারতে ইস্পাত কাঠামো, ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো, না আমলাতন্ত্রকে? তাহলে আমলাতন্ত্র বা হচ্ছে এই কে সূচনা কে করেন? না লর্ড কর্নওয়ালিস। কি বলবো আমরা? তাহলে লর্ড কর্নওয়ালিস। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 37 এ। কি কোয়েশ্চেনটা রয়েছে? না ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান উদ্দেশ্য কি ছিল? তাহলে ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান উদ্দেশ্য কি ছিল? না ভারতের সীমান্ত রক্ষা করা, জনগণের কল্যাণ নিশ্চিত করা, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও বিদ্রোহ দমন করা।
আর হচ্ছে শিল্প উন্নয়ন করা। তাহলে উপনিবেশ ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও বিদ্রোহ দমন করা। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হলো অপশন নাম্বার সি। এটা আমাদের কি না সঠিক অ্যান্সার। এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 38 এ। 38 এ কি বিবৃতিটা আমরা দেখে নেব। তাহলে ঔপনিবেশিক পুলিশি ব্যবস্থা সাধারণ মানুষের উপর নজরদারি করত। বিবৃতি নম্বর 1। আর 2 বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করার জন্য ব্যবহৃত হতো। তাহলে কি উপনিবেশিক পুলিশ ব্যবস্থা সাধারণত মানুষের উপর নজরদারি করতো একদম ঠিক বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করার জন্য ব্যবহৃত হতো। তাহলে আমাদের কোনটা সঠিক হবে? বিবৃতি নম্বর ডি। 1 এবং 2 উভয়ে কি সত্য। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 39 এ যে কোয়েশ্চেনটা আছে ভালো করে কোয়েশ্চেনটা আমাদেরকে পড়তে হবে। একটি উপনিবেশে ইউরোপীয় মানে শাসক শক্তি স্থানীয় কৃষকদের কি স্থানীয় কৃষকদেরকে নিষ্ঠ ফসল উৎপাদনে বাধ্য করলো। সেই ফসল সস্তা দামে ইউরোপে রপ্তানি করা হলো। একই সঙ্গে ইউরোপে প্রস্তুত শিল্পপণ্য ওই উপনিবেশের বাজারে বেশি বিক্রি করা হলো। ফলে স্থানীয় শিল্প ও কৃষক উভয়ই ক্ষতিগ্রস্ত হলো। এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল কি? ভালো করি। একটি উপনিবেশে ইউরোপীয় শাসক শক্তি স্থানীয় কৃষকদের একটি নির্দিষ্ট ফসল উৎপাদনে বাধ্য করলো এবং সেই ফসল সস্তা দামে ইউরোপে রপ্তানি করা হলো। একই সঙ্গে ইউরোপে প্রস্তুত শিল্পপণ্য ওই উপনিবেশের বাইরে বিক্রি করা হলো। ফলে স্থানীয় শিল্প কৃষক উভয় ক্ষতিগ্রস্ত হলো। এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? ইউরোপীয় শক্তির পুঁজির সঞ্চয়। একদম সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার সি। আর হওয়ার কোনো বিষয় নেই। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 40 তে যেটা আছে সেটা। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1793 খ্রিস্টাব্দের কবে? তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত আমরা জানি। চিরস্থায়ী বন্দোবস্ত কোন জায়গায় হচ্ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গাগুলো হচ্ছে। কে করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস কি করেছিল? ওয়ালিস কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। কোন জায়গায়? বাংলা, বিহার আর কোথায়? উড়িষ্যা। এই জায়গাগুলোতে এই ব্যবস্থাটা প্রবর্তিত করা হয়। এবং কোন তারিখে এখানে জিজ্ঞেস করেছে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1793 খ্রিস্টাব্দের কোন তারিখটা এক্সাক্টলি? সেটা হবে 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ। অপশন নাম্বার বি আমাদের কিন্তু কি হয়ে গেল? না সঠিক অ্যান্সার। তাহলে আজ আমাদের এখানে কি না আজকের পর্বের প্রশ্নোত্তরের আলোচনা। তাহলে আমরা কি না সমস্ত কোয়েশ্চেন গুলো এই ক্লাসে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলেই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।